সবাইকে স্বাগত। আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এক অসাধারণ কল্পবিজ্ঞানের গল্প পাগলা গণেশ নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। চলো এই অদ্ভুত সুন্দর গল্পটার গভীরে যাওয়া যাক আর এর প্রত্যেকটা দিক খুঁটিয়ে বিশ্লেষণ করা যাক। শুরুতেই বলে রাখি, আমাদের আজকের এই সম্পূর্ণ আলোচনাটা কিন্তু ক্লাস 7-এর বাংলা প্রথম ইউনিট পরীক্ষার 2026 সালের সিলেবাসকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আমরা গল্পটা এমনভাবে পড়ব আর বুঝব যাতে পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজে দেওয়া যায় আর সম্পূর্ণ নম্বর পেতে কোনো অসুবিধাই না হয়। আচ্ছা, চলো একবার দেখে নিই আজ আমাদের আলোচনার পথটা কেমন হবে। আমরা প্রথমে গল্পের প্রেক্ষাপট বুঝব, তারপর দেখব 3589 সালের পৃথিবীটা ঠিক কেমন ছিল। এরপর আমরা গল্পের প্রধান চরিত্র গণেশের সাথে পরিচিত হব, দেখব কিভাবে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে, আর সবশেষে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে এই গল্পটা ঠিক কোন সময়ের কোন পরিস্থিতির ওপর লেখা। বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্পটা কিন্তু আমাদের অনেক কিছু ভাবায়। ভাবা যায় এই গল্পটা আমাদের নিয়ে যাবে আজ থেকে অনেক অনেক দূরের এক ভবিষ্যতে, 3589 সালে, এমন এক পৃথিবীতে যেখানে বিজ্ঞান এতটাই এগিয়েছে যে মানুষের জীবন থেকে শিল্প, সাহিত্য, গান, এমনকি আবেগ পর্যন্ত মুছে গেছে। কি অদ্ভুত, তাই না? তো চলো এবার একটু ঘুরে দেখি কেমন ছিল সেই 3589 সালের পৃথিবীটা। কারণ এই পরিবেশটা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলেই গল্পের মূল চরিত্র পাগলা গণেশকে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, এই যে 3589 সালের পৃথিবী, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে কয়েকটা বড় ঘটনা আছে। যেমন 3439 সালে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হলো, যা মানুষকে অমর করে দিল। আর ঠিক সেই সময় থেকেই শুরু হলো শিল্প বিরোধী আন্দোলন। কারণ মানুষের মনে হলো শিল্প সাহিত্য এসবের আর কোনো প্রয়োজন নেই। আর তখনই আমাদের গল্পের গণেশ হিমালয় চলে গেল। পার্থক্যটা একবার দেখো। একদিকে আমাদের পৃথিবী, যেখানে গান, কবিতা, আনন্দ, দুঃখ, খেলাধুলা সবই আছে। আর অন্যদিকে 3589 সালের পৃথিবী, যেখানে এসব কিচ্ছু নেই। সেখানে আছে শুধু বিজ্ঞান, যুক্তি আর বিশ্লেষণ। এমনকি গত 150 বছরে কোনো শিশুর জন্মও হয়নি। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি! সোজা কথায় বলতে গেলে মানুষ অমরত্ব পেয়েছে, চাঁদ মঙ্গলে ল্যাবরেটরি বানিয়েছে, উড়ন্ত কার্পেটে চড়ে ঘুরছে, কিন্তু তার বদলে ভালোবাসা, মায়া, করুণা এই সব সুন্দর অনুভূতিগুলো হারিয়ে ফেলেছে। প্রকৃতির সৌন্দর্য তাদের চোখে পড়ে না, তারা শুধু বৈজ্ঞানিক ঘটনা হিসেবেই দেখে। এইরকম একটা যান্ত্রিক, আবেগহীন পৃথিবীতেই বাস করত আমাদের গল্পের নায়ক। চলো এবার আমরা পরিচিত হই সেই একাকী বিদ্রোহী পাগলা গণেশের সঙ্গে। দেখি সে কিভাবে এই গোটা ব্যবস্থার বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছিল। গণেশের বয়স ছিল 200 বছর। হ্যাঁ, সেও সবার মতো মৃত্যুঞ্জয় টনিক খেয়েছিল। কিন্তু সে কোনোদিনও এই নতুন পৃথিবীর শিল্পহীন, আবেগহীন নিয়মকানুনকে মন থেকে মেনে নিতে পারেনি। শিল্প, সঙ্গীত, কবিতা এই সব কিছুকে 3589 সালের মানুষ ঠিক এই চোখে দেখত। তাদের কাছে এগুলো ছিল শুধু সময়ের অপচয়। আর ঠিক এই কারণেই গণেশকে সমাজ ছেড়ে হিমালয়ের এক গুহায় একা থাকতে বাধ্য হতে হয়েছিল। কিন্তু গণেশ হার মানেনি। সে একা একাই তার প্রতিবাদ চালিয়ে গেছে। সে কবিতা লিখে হাওয়ায় ভাসিয়ে দিত, গলা ছেড়ে গান গাইত, পাথর খোদাই করে ছবি আঁকত। যদিও তার সময়ের লোকেরা তার গানকে বলতো বিকট শব্দ, আর তার আঁকা ছবিকে ভাবত কোনো সার্কিট ডিজাইন। গণেশ আসলে বিশ্বাস করত সেই মরে যাওয়া পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছে। যখন গণেশের মনে হচ্ছিল যে তার সব চেষ্টা হয়তো বৃথা, সব আশা হয়তো শেষ, ঠিক সেই সময়ে ঘটল এক অবাক করা ঘটনা। এক অপ্রত্যাশিত অতিথির আগমন হলো, আর সেখান থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। একদিন একটা উড়ন্ত পিপে চড়ে এক পুলিশকর্মী এসে হাজির হল। সে আসলে গণেশের ছড়িয়ে দেওয়া কাগজের টুকরোগুলো তদন্ত করতে এসেছিল। কিন্তু মজার ব্যাপার হল, সে গণেশকে দেখেই চিনে ফেলেছিল, কারণ সে ছিল সায়েন্স কলেজে গণেশেরই এক পুরনো ছাত্র। গণেশের জোড়াজুড়িতে সেই পুলিশকর্মী একটু ইতস্তত করে একটা কবিতা পড়তে শুরু করল। একবার ভেবে দেখো, কোকিলের ডাক, প্রজাপতি, ফুলের সুবাস, এ শব্দগুলো সেই পুলিশকর্মী তার 151 বছরের জীবনে হয়তো কোনোদিন শোনেনি। কবিতাটা শোনার পর গণেশ খুব আশা নিয়ে পুলিশকর্মীকে জিজ্ঞেস করল, বুঝলে কিছু? সে আসলে দেখতে চাইছিল কবিতার কথাগুলো মানুষটার মনে এতটুকুও নাড়া দিতে পারে কিনা। আর এখানেই হলো গল্পের সবচেয়ে বড় মোড়। পুলিশকর্মী কবিতার যুক্তি বা অর্থ কিছুই বোঝেনি, কিন্তু কবিতাটা শোনার পর তার মনে পড়ে গেল নিজের ছোটবেলার কথা, কিভাবে সে টলতে টলতে হাঁটতে শিখেছিল। মানে কবিতাটা তার মধ্যে একটা অনুভূতি, একটা স্মৃতিকে জাগিয়ে তুলতে পেরেছে। এটাই ছিল প্রথম জয়।
আর তারপর যেন একটা ঢেউ ছড়িয়ে পড়ল। সেই পুলিশকর্মী পরের দিন তার স্ত্রী আর মাকে নিয়ে এলো। তার পরের দিন এলো আরও 4 জন সহকর্মী। দেখতে দেখতে পুলিশ, বিজ্ঞানী, টেকনিশিয়ান সবাই আসতে শুরু করল। ভিড় বাড়তেই থাকল। শেষে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পর্যন্ত এসে হাজির হলেন। যখন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এসে গণেশের কাছে নালিশ করলেন যে আপনার জন্য তো দুনিয়াটা উচ্ছন্নে গেল, সবাই আজকাল গান গাইছে, ছবি আঁকছে, তখন গণেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে এই কথাটা বলেছিল, কারণ সে বুঝে গিয়েছিল তার জয় হয়েছে। পৃথিবীটা আবার তার আত্মাকে ফিরে পাচ্ছে। তো এই ছিল আমাদের গল্পের আলোচনা। আশা করি সবাই গল্পটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। চলো কিছু জরুরি প্রশ্ন আর তার উত্তর দেখে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, পরীক্ষায় প্রায়ই আসে। এর উত্তর দেওয়ার সময় সেই ভবিষ্যতের বিজ্ঞান সর্বস্ব সমাজের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে। উত্তর লেখার সময় এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন, বিজ্ঞানী ছিল একমাত্র চর্চার বিষয়, শিল্প সাহিত্য বাতিল হয়ে গিয়েছিল, মানুষ মৃত্যুঞ্জয় টনিকের কারণে অমর ছিল এবং কোনো শিশুর জন্ম হতো না, আর মানুষের মধ্যে কোনো আবেগ ছিল না। এই পয়েন্টগুলো গুছিয়ে লিখলেই পুরো নম্বর পাওয়া যাবে। এই প্রশ্নটা কিন্তু 2026 সালের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন। এর উত্তর দেওয়ার জন্য গল্পের মূল ভাবটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো, এখানে আসল ব্যাপারটা হলো গণেশ পৃথিবীর শারীরিক মৃত্যুর কথা বলেনি, সে বলেছিল আত্মিক বা সাংস্কৃতিক মৃত্যুর কথা। তার মতে একটা পৃথিবী যেখানে শিল্প নেই, আবেগ নেই, সৃজনশীলতা নেই, শিশুর সরলতা নেই, সেই পৃথিবী শারীরিকভাবে বেঁচে থাকলেও তার আত্মা মরে গেছে। উত্তরটা ঠিক এভাবেই গুছিয়ে লিখতে হবে। চরিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে লিখতে হয় এবং প্রত্যেকটা পয়েন্টের সপক্ষে গল্প থেকে একটা উদাহরণ দিলে খুব ভালো হয়। যেমন, গণেশ ছিল শৈল্পিক ও আবেগপ্রবণ, কারণ সেই একমাত্র শিল্পচর্চা করত। সে ছিল বিদ্রোহী, কারণ সে সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়েছিল। সে ছিল আশাবাদী, কারণ সে আশা ছাড়েনি। আর সে ছিল ধৈর্যশীল ও অধ্যবসায়ী, কারণ সে 150 বছর ধরে অপেক্ষা করেছে। এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে লিখলেই চলবে। আমরা পাগলা গণেশ গল্পের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি পুরো বিষয়টা এখন জলের মতো পরিষ্কার। এই গল্পটা থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই তা হল একটা সম্পূর্ণ সুন্দর মানব জীবনের জন্য বিজ্ঞান আর শিল্পকলা দুটোই সমানভাবে জরুরি। একটাকে বাদ দিয়ে অন্যটা একটা ভারসাম্যহীন অপূর্ণ পৃথিবী তৈরি করে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা এত মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শেষ পর্যন্ত দেখেছে। মনে রাখবে, এই যে ধৈর্য ধরে কোনো কিছু শেখা, এই ধারাবাহিকতায় কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই এই আলোচনাটা আরও একবার দেখে নেবে, তাহলে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর মডেল উত্তরগুলো খুব ভালোভাবে মনে গেঁথে যাবে। তোমাদের এই শেখার যাত্রায় আমাদের প্রচেষ্টা যদি সামান্যও সাহায্য করে থাকে, তাহলে একটা লাইক করে আমাদের জানিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবে। বন্ধুদের সাথে শেয়ার করে জ্ঞানকে ছড়িয়ে দাও। আর এমন আরও আলোচনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো একসাথে সফলতার দিকে এগিয়ে যাই। খুব ভালো করে পড়াশোনা করো। পরের ক্লাসে আবার দেখা হবে।